সার্ভিং ফর ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এস্টিমেশন। আমরা ফার্স্টেই যদি বাংলাদেশের একটা পপুলার ওয়েবসাইট বিডি জবসে লগ ইন করি, আমি এখনই কোয়ান্টিটি সার্ভে লিখে সার্চ দিলাম। 10 ফেব্রুয়ারি 2025 আপলোড ডেট হয়েছে, ডেডলাইন পাবলিশ হয়েছে 11 জানুয়ারি 2025। এখানে আমি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স সব কিছু বাদ দিলাম, দিয়ে আমি যদি রেসপন্সিবিলিটিতে যাই, ফার্স্টে আমার আসতেছে প্রিপেয়ার অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট বাজেট, কস্ট এস্টিমেট অ্যান্ড পেমেন্ট সার্টিফিকেট বা পেমেন্ট অ্যাপ্লিকেশন। এখান থেকে মোটামুটি আমি বলতে পারি আমার যে 6 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স হয়েছে বিভিন্ন ফরেন কোম্পানিতে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করার পরে, সেটা হলো একজন কোয়ান্টিটি সার্ভে ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তার ইসেনশিয়াল যেই রেসপন্সিবিলিটি, এটা হলো প্রজেক্টের বাজেট আইডেন্টিফাই করা, কস্ট এস্টিমেট করা এবং ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিয়ে আসা। পেমেন্ট নিয়ে আসার জন্য যত রকম কার্যক্রম আছে সেগুলো করা। এবং এই জব পোস্টের ফার্স্ট রেসপন্সিবিলিটিও সেইটাই। আর বাকি যেসব রেসপন্সিবিলিটি, এগুলো মোটামুটি কমন, একেবারেই কমন অন্যান্য ইঞ্জিনিয়ারদের মতোই। তো ফার্স্ট অফ অল এইটা একদমই ইসেনশিয়াল, প্রজেক্টের বাজেট, কস্ট এস্টিমেট অ্যান্ড পেমেন্ট সার্টিফিকেট। তো আমাদের এই কোর্সটা কোয়ান্টিটি সার্ভেইং ফর ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, এই কোর্সটা মূলত আমাদের এই ফার্স্ট পয়েন্টটাকে কেন্দ্র করেই সাজানো হয়েছে। এবং আহ, আমরা একেবারে আপনাদেরকে প্রফেশনাল বানিয়ে দিতে পারবো না, এটা কেউই পারবে না। তবে আপনারা ইন্টারভিউ এবং প্রাইমারি কাজগুলো ক্লিয়ার হওয়ার জন্য আমরা আমাদের কোর্সটা সাজিয়ে নিয়েছি। এই দুইটা কাজ আপনারা কমপ্লিট করতে পারবেন। আর আম, যত আপনার এই কাজের মধ্যে ইনভলভ থাকবেন, যত প্র্যাকটিস করবেন, যত নলেজ গ্যাদার করবেন, ততই আপনার প্রফেশনালিজম অন কোয়ান্টিটি সার্ভিং এটা বাড়বে। কোয়ান্টিটি সার্ভিং কখনোই এক সপ্তাহে এক মাসে তৈরি হয় না, এটা বিভিন্ন প্রজেক্টে কাজ করার পর পর গ্যাদার হয়। তো আমরা এই প্রজেক্টটা, আমার যে রানিং, আমি যে প্রজেক্টে আছি সেই প্রজেক্টেই একটা রানিং কিছু স্ট্রাকচার নিয়ে আমি কাজ করব আপনাদের সামনে, আপনাদের সাথে কাজ করতে থাকবো। আপনারা এই লাইভ একটা স্ট্রাকচার অনগোয়িং আছে, কনস্ট্রাকশন এখন হয় নাই টিল নাও, আমরা কনস্ট্রাকশন করব। সেটা নিয়ে কাজ করলে একটা চার্মনেস পাওয়া যায়, উৎফুল্লতা পাওয়া যায়। একটা লাইভ প্রজেক্ট যেটা এখন হয়নি সেটা নিয়ে আমরা কাজ করতেছি। আসলে কোয়ান্টিটি সার্ভের কাজই তাই, কনস্ট্রাকশনের আগে কাজ করা, কনস্ট্রাকশনের সময় কাজ করা, কনস্ট্রাকশনের শেষেও ব্যালেন্স ক্লোজ করা। তো কোয়ান্টিটি সার্ভেইং এর যে কস্ট এস্টিমেশন পার্টটা, এটা যদি আমরা প্রসেস দেখি, প্রসেসটা ফার্স্টে আসে বাম পাশ থেকে ডান দিকে যাবে, আন্ডারস্ট্যান্ডিং স্কোপ, বড় করে দেখাই। আহ, আপনারা কি লেখা দেখতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, দেখা যায়। আচ্ছা জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং স্কোপ। এখন আপনাকে যদি আপনার এমপ্লয়ি, আপনার বস বা আপনার প্রজেক্ট ম্যানেজার, যেই হোক না কেন, আপনাকে যদি একটা স্ট্রাকচার দেয় বা একটা বড়সড় একটা প্রজেক্ট দেয় ডিজাইন সহ, যদি বলে আহ, এটার কস্ট এস্টিমেট করো বা বাজেট করো, তো ফার্স্টে আমাদের বুঝতে হবে এই প্রজেক্টটা বা স্ট্রাকচারটার স্কোপ কি কি আছে, স্কোপ অফ ওয়ার্কগুলো কি কি। তো সেটা বোঝার জন্য আপনি জাস্ট একটা কোশ্চেন করবেন। যদি একটা কোশ্চেনে অ্যান্সার না পান, আপনি অপরটা কোশ্চেন করবেন, তাহলে আপনি স্কোপটা ক্লিয়ার হবেন। সেই কোশ্চেনটা কি? তো হোয়াট ইজ দ্য পারপোজ অফ দ্য প্রজেক্ট। আই মিন, যদি কোনো ডিজাইন দেয় আপনাকে, ওই ডিজাইন বা ওই স্ট্রাকচার কেন আমরা করতেছি, যদি কেনর উত্তর পান, আপনার কাছে প্রজেক্টের স্কোপ অফ ওয়ার্কটা ক্লিয়ার। যদি সেটা না পান, তাহলে সেকেন্ড কোশ্চেন করতে পারেন। নিজের মধ্যে করবেন, আগে ড্রয়িংটা দেখবেন, ড্রয়িংটা বুঝবেন,
হতে পারে নতুন কোনো ড্রয়িং, নতুন কোনো স্ট্রাকচার যেটা আগে কখনো করেন নাই, বাট এটা কোনো রকেট সায়েন্স না। এটা আপনি ইজিলি করতে পারবেন যদি স্কোপটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন। কারণ আমাদের সিভিল ইঞ্জিনিয়ারের স্কোপটাই তো হলো আরসিসি ওয়ার্কস বা স্টিল ওয়ার্কস, আদার্স অন্য কিছু, বাট মোটামুটি এরকমই সিমিলারিটি থাকবেই। তো সেকেন্ড কোশ্চেনটা করতে পারেন যে হোয়াট প্রবলেম উইল বি সলভড অর হোয়াট গোল উইল বি অ্যাচিভড। আমরা এই প্রজেক্টটা করে কি সমস্যার সমাধান করব বা কোন সমাধানে গিয়ে পৌঁছাবো, আমার অ্যাচিভমেন্টটা কি হবে প্রজেক্ট শেষ করার পরে। এই দুটার মধ্যে যে কোনো একটা কোশ্চিন দিয়ে সামনের দিকে আগান, ডিজাইনগুলো রিভিউ করেন, দেখবেন আপনি স্কোপটা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। লেট সাপোজ আমার রানিং যে প্রজেক্ট আছে, এখান থেকে আমি একটা ড্রয়িং যেটা আমার বস আমাকে দিবে বা দিয়েছে, সেম অ্যাজ আপনাদের ক্ষেত্রে হতে পারে ইন ফিউচার যারাই আছেন, আহ, এই টার্গেটটা এগোচ্ছেন কোয়ান্টিটি সার্ভিং ডিপার্টমেন্টে, সামনে হয়তো এখন কিউএস আছেন, আরও ডেভেলপ হচ্ছেন, অথবা যারা কিউএস হতে চান, তাদের সামনে এরকম টাস্ক আসবে। সাপোজ যে আমার রানিং প্রজেক্ট এটা রাজশাহী ওয়াসা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রজেক্ট। আমাকে এই বিল্ডিং এর ড্রয়িংটা দিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড কন্ট্রোল বিল্ডিং, যেটা ট্রিটমেন্ট প্ল্যান্টের আন্ডারে অ্যাডমিন বিল্ডিং। এটা একদমই প্রিলিমিনারি ড্রয়িং, দেখতে পাচ্ছেন মাত্র 9টা পেজ। তো 9টা পেজ রিভিউ করার পরে আমি শুধুমাত্র এখানে আর্কিটেকচার প্ল্যানটাই পেয়েছি, জাস্ট ফ্লোর প্ল্যান আর কিছু এলিভেশন সেকশন, এছাড়া আমি কোনো ডিটেল পাইনি। তো আমাকে এই প্রিলিমিনারি ড্রয়িং ধরেই কস্ট এস্টিমেট করতে হবে। এই দেখতে পাচ্ছেন এখানে মাস্টার প্ল্যান, বিভিন্ন লোকেশনে বিভিন্ন স্ট্রাকচার, হ্যাঁ, এই স্ট্রাকচারগুলো, এই যে আমাদের ক্লাউড মার্ক করা এই স্ট্রাকচারটা আমাকে দিয়েছে এটার কস্ট এস্টিমেট করার জন্য। এলিভেশন দেখতে পাচ্ছি, 3 স্টোরি বিল্ডিং, ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছি, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আমাদের স্কোপগুলো খুঁজে বের করতে হবে। স্কোপগুলো আমাদের দেখতে পাচ্ছি এগুলো সব ব্রিক ওয়াল, কিছু কলাম আছে, কিছু ফ্যান্সি ব্রিক ওয়াল আছে এই যে সাইডে, মেবি এটা ক্লেডিং করা, আউটসাইড ক্লেডিং করা, এটা লিজেন্ডে লেখা থাকবে কোথাও। ফার্স্ট ফ্লোর প্ল্যান, আই হোপ এটা সেকেন্ড ফ্লোর প্ল্যান, এটা রুফ প্ল্যান। তো আমি আগে বলবো আপনাদেরকে যে স্ট্রাকচারের ডিজাইনটা দিয়েছে সেটা আগে ভালোভাবে এক্সপ্লোর করেন, অ্যাটলিস্ট অ্যাট এ গ্লান্স, ফার্স্ট টু লাস্ট এক্সপ্লোর করেন, আপনাদের 50% প্রবলেম সলভ হয়ে যাবে। স্কোপগুলো কি কি, এই স্ট্রাকচারের স্কোপগুলো কি কি। তো স্কোপ বোঝার জন্য আপনাদের একটাই কাজ, যে ডিজাইন বা ড্রয়িংটা পাবেন সেটা ফুললি এক্সপ্লোর করেন। আচ্ছা, এবার সেকেন্ড যে কাজ কস্ট এস্টিমেশনের হলো কোয়ান্টিটি টেক অফ। কোয়ান্টিটি টেক অফটা সবচেয়ে বড় এবং সময় সাপেক্ষ কাজ। আগের জামানায় আর্মিদের যেসব প্রজেক্ট ছিল সেগুলোতে আমি দেখি নাই, কারণ আমি তো 2017 থেকে কাজ শুরু করছি। আহ, তবে একটু হলেও দেখছি আর্মিদের কিছু প্রজেক্টে ছিলাম কিছুদিনের মতো। তো সেগুলোতেও ম্যানুয়ালি করতো, কোয়ান্টিটি টেক অফটা হাতে লিখতো শিটের মধ্যে। বাট এখন অনেক ডেভেলপ হয়ে গেছে, এখন সবাই এক্সেল, ইভেন এত ডেভেলপ হয়ে গেছে এখন সবাই বাইরের দেশে বিশেষ করে ইউএই বা মিডল ইস্টে এই প্ল্যান সুইফট বা কস্টেক্স ছাড়া ওরা এক্সেলে আসেই না। প্ল্যান সুইফট কস্টেক্সেই সব শেষ করে দেয়। আমাদের দেশে এখনো এতটা পপুলার হয়নি প্ল্যান সুইফট কস্টেক্স। টিল নাও আমরা এক্সেল আর অটো এক্সেলেই যে কোনো কোয়ান্টিটি টেক অফ করা ইউজ টু হয়ে গেছি। তো আমাদের কোর্সটা দুইটাই দেখাবো আমরা, এক্সেলও দেখাবো প্ল্যান সুইফটও দেখাবো, বিকজ আমাদেরও টার্গেট থাকতে হবে যাতে বর্তমান টেকনোলজির সাথে আমরা সফটওয়্যারগুলো আয়ত্তে নিয়ে আসতে পারি।
আসলে এটাও জরুরি। যদিও আমাদের দেশে এগুলোর প্রচলন কম আছে, বাট এগুলা আমরা যদি টাচ না করি, ইগনোর করি, তাইলে আমরা বর্তমান টেকনোলজির সাথে আহ, এক এক পায়ে মিলাইতে পারবো না। অনেকে বাইরে যারা আছে ইউএই তে, তারা আগে যাবে, আমরা পিছিয়ে থাকবো। তো আমাদের ক্লাস শিডিউল বা কোর্স শিডিউলটা প্ল্যান সুইফটেরও আছে। আর যেটা আমরা খুবই পপুলার বাংলাদেশে এক্সেলে কোয়ান্টিটি টেক অফ, সেটাও আমাদের আছে। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের সিভিল থ্রিডিও খুব বেশি প্রয়োজন হতে পারে, সিভিল থ্রিডি কোয়ান্টিটি টেক অফের জন্য। তো কোয়ান্টিটি টেক অফটা আমাদের যারা অলরেডি কিউএস রোলে কাজ করতেছেন তারা খুবই ভালোভাবে জানেন কোয়ান্টিটি টেক অফটা কি, তাদেরকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। বাট যদি কেউ এমন থেকে থাকে যারা কোয়ান্টিটি সার্ভিং এ একদমই নতুন, তাদের জন্য বলি, কোয়ান্টিটি টেক অফটা হলো আপনাকে যে ড্রয়িংটা দিয়েছে এই ড্রয়িং থেকে কাজের স্কোপ গুলো খুঁজে বের করতে হবে। যেমন আরসিসি ওয়ার্ক, ব্রিক ওয়ার্ক, রিভার ওয়ার্ক, যদি কোনো স্টিল ওয়ার্ক থাকে স্টিল ওয়ার্ক, ফর্ম ওয়ার্ক, পেন্টিং, প্লাস্টার, ডোর ওয়ার্ক, উইন্ডো ওয়ার্ক। অর্থাৎ আপনাকে ডাব্লিউবিএসটা, ওয়ার্ক স্ট্রাকচার ব্রেকডাউনটা, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার সম্পূর্ণভাবে ভেঙে ফেলতে হবে। যদি 100টা আইটেম থাকে, 100টা আইটেমে ভেঙে ফেলতে হবে। ওকে, সেটা কিভাবে? আমরা যদি একটা এক্সাম্পলে যাই, এই সেম স্ট্রাকচারই ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ভাঙানো আছে অলরেডি আমাদের। ক্যালকুলেশনে গেলাম, এই যে আমাদের কোয়ান্টিটি টেক অফের শিটটা। আপনারা কি কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন? হ্যালো? জি, শোনা যাচ্ছে। জি। ওকে, থ্যাংক ইউ। কোয়ান্টিটি টেক অফের শিট দিয়ে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে আমাদের এক্সক্যাভেশনের কোয়ান্টিটি টেক অফ করা আছে। আর এক্সক্যাভেশনটাই ফার্স্ট আমাদের কাজ এই স্ট্রাকচারের ক্ষেত্রে। এখন আমাদের আইডেন্টিফাই হয় নাই এই স্ট্রাকচারে পাইল হবে নাকি পাইল হবে না, অর্থাৎ শর্ট ফাউন্ডেশন হবে না ডিপ ফাউন্ডেশন হবে। তো আমরা শর্ট ফাউন্ডেশন ধরে এগোচ্ছি। আর্থ এক্সক্যাভেশন, স্যান্ড ফিলিং কোয়ান্টিটি টেক অফ, ব্রিক ফ্ল্যাট সোলিং কোয়ান্টিটি টেক অফ, lean or blinding concrete quantity takeoff, for foundation for floor, by single layer polythene sheet laying work, footing pile cap এর আরসিসি quantity takeoff। আমাদের কাজের ধাপ অনুযায়ী প্রথম যে কাজ সেই কাজ আগে কোয়ান্টিটি টেক অফ, অর্থাৎ আপনার প্রজেক্ট কোনো স্ট্রাকচারের ডিজাইন দেখে স্কোপ অফ ওয়ার্কগুলো ফাইনাল করে ফেলতে হবে। আমাদের কোন কাজ আগে কোন কাজ পরে সিরিয়াল ওয়াইজ যদি আপনি কোয়ান্টিটি ব্রেকডাউনটা করতে পারেন, এটা আপনার পক্ষেও সুবিধা হবে। কেন সুবিধা হবে? এই কারণে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। যখন আপনি এক্সকাভেশন বাদ দিয়ে আগে শেষেরটা ধরবেন বা উইন্ডো বা ডোরের কোয়ান্টিটি ধরবেন, তখন কোনো আইটেম বাদ পড়তে পারে। তো এই ভুল ভ্রান্তি এড়ানোর জন্য সবচেয়ে উত্তম কাজ হলো যে কাজ আগে শুরু হবে সেই কাজ আগে কোয়ান্টিফাই করে ফেলা। ফার্স্ট টু লাস্ট, এক্সকাভেশন ফার্স্ট ওয়ার্ক, এক্সকাভেশন আগে নিয়ে আসেন, ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো এভাবে যতগুলো আইটেম বের হবে আমার ফার্স্ট টু লাস্ট, আমাদের আইটেমগুলো কোয়ান্টিফাই করে ফেলতে হবে। আমাদের অনেকগুলো আইটেম কোয়ান্টিটি বের করা আছে, এটাই বেসিক্যালি কোয়ান্টিটি টেক অফ। এগুলোর ডিটেল কিভাবে প্রসেস কি প্রসিডিওর কি, যারা কিউএসএ আছেন তারা অলরেডি জানেন, যারা নেই তাদেরকে আমরা ক্লাস শিডিউলে দেখাই দিব কোয়ান্টিটি টেক অফ। আচ্ছা, আমি ক্লাস শিডিউলটা দেখাচ্ছি, আমি একটু শেষ করে নিই। তো কোয়ান্টিটি টেক অফ বেসিক্যালি এই প্রসিডিওরে হবে আমাদের। তো কোয়ান্টিটি টেক অফ যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, কস্ট এস্টিমেশনের থার্ড ওয়ার্ক হলো বিওকিউ প্রিপারেশন। ওকে, বিওকিউ প্রিপারেশনটা কি? তো বিওকিউ প্রিপারেশনটা হলো
একটা ডিটেইল লিস্ট যেখানে ম্যাটেরিয়াল, লেবার এবং ইকুইপমেন্ট এবং আদার্স যদি ওয়ার্কস থাকে সেগুলা ইঞ্জিনিয়ারিং কোড অনুযায়ী আইডেন্টিফাই করা এবং সেটা ডেসক্রিপশন আকারে লেখা। পাশে সেই কাজের ইউনিট, সেই কাজের পরিমাণ অর্থাৎ কোয়ান্টিটি আইডেন্টিফাই করা। এটাকেই হলো বিওকিউ প্রিপারেশন অফ এনি কাইন্ড অফ প্রজেক্ট। যেমন আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে আমরা ফার্স্ট প্রজেক্ট স্কোপ বের করলাম, এরপরে কোয়ান্টিফাই করলাম, কোয়ান্টিটি টেক অফ করলাম। কোয়ান্টিটি টেক অফের পরে আমরা বিওকিউ তৈরি করব। এই যে বিওকিউ দেখতে পাচ্ছেন, বিওকিউ সিভিল, যেখানে ডিটেল একটা ডেসক্রিপশন থাকবে। ডেসক্রিপশন, আর্টওয়ার্ক ইন ফাউন্ডেশন, রেঞ্জ আপ টু 1.5 মিটার ডেপথ, যেইটার ম্যাক্সিমাম ডেপথ হবে 1.5 মিটার এবং লিড ডিস্টেন্স হবে ম্যাক্সিমাম 10 মিটার। তো এটার জন্য আমাদের কোয়ান্টিটি বের হয়েছে 551.25 কিউবিক মিটার, যেটা আমাদের কোয়ান্টিটি টেক অফের শিটে আছে। বিওকিউটা হলো ডিটেল আমাদের এক্সপ্লেনেশন ওই আইটেমটার কাজের স্কোপ কি, ডেপথ কত হতে পারে। যেমন এখানে স্যাম্পলিং ক্ষেত্রে দেখেন কিছু ইঞ্জিনিয়ারিং টার্ম আছে যেটা খুব সহজে আপনারা পাবেন সিএসএম 4-এ, বা আমাদের খুবই প্রচলিত পিডাব্লিউডি বা আরএসডি যেগুলোর রেড শিডিউল বুক আছে, সেগুলো খুব সুন্দর করে ডেসক্রিপশন দেওয়া আছে, সেগুলো ফলো করতে পারেন। অথবা যদি বিএস স্ট্যান্ডার্ড হয় আপনার প্রজেক্ট, সেক্ষেত্রে সিএসএম 4 ফলো করাই বেটার। বা আপনার প্রজেক্টে যেই স্পেসিফিকেশন আছে সেই স্পেসিফিকেশন ফলো করে আপনারা ডেসক্রিপশন তৈরি করবেন। এটা নিয়েও ডিটেল ক্লাস আছে আমাদের। এখানে স্যান্ড ফিলিং, কোন এফএম এর স্যান্ড দিয়ে স্যান্ড ফিলিং করা হবে, ম্যাক্সিমাম কত লেয়ারের স্যান্ড ফিলিং অ্যাট এ টাইম করা যাবে, এবং মিনিমাম ড্রাই ডেন্সিটি কত হবে। এগুলা খুব বেসিক ইঞ্জিনিয়ারিং টার্মস স্যান্ড ফিলিং এর, যেটা খুবই পপুলার বাংলাদেশে। সেই ডেসক্রিপশনটা করা আছে। এই হলো আমাদের বিওকিউ লিস্টটা। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই স্ট্রাকচারে সিভিল বিওকিউতে 45 নোটস আইটেম আছে, 45টা কাজের আইটেম আছে। তো এই 45টা কাজ আমরা লিস্টেড করে ডেসক্রিপশন দিলাম, পাশে কোয়ান্টিটি টেক অফ পেজ থেকে লিঙ্ক করে নিলাম কোয়ান্টিটিটা। এবার আমাদের কস্ট এস্টিমেশনের নেক্সট চ্যাপ্টার হলো প্রাইসিং অ্যান্ড কস্ট ক্যালকুলেশন। প্রাইসিং অ্যান্ড কস্ট ক্যালকুলেশনে আমাদের মূলত থাকবে ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট এবং ম্যান পাওয়ার বা লেবার, এইটার যে স্কোপ অফ ওয়ার্কস আছে সে অনুযায়ী পার ইউনিটে কত খরচ হচ্ছে, এটার প্রাইসিং এবং কস্ট ব্রেকডাউনটা। আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। আপনারা অনেকেই সবাই একটু হলেও শুনে থাকবেন, যারা এই লাইনে আছেন তারা তো অবশ্যই শুনেছেন রেট অ্যানালাইসিস, আমরা যেটাকে বলি। আমরা এখন পর্যন্ত এইটুকু আসলাম। ডিসক্রিপশন, ইউনিট, কোয়ান্টিটি। এখন এই যে কস্ট ব্রেকডাউন, এই রেটটা 153 টাকা, এটা সরাসরি পিডাব্লিউডি রেফারেন্স দেওয়া আছে। এখন পিডাব্লিউডি রেফারেন্স আমরা ইউজ করা সব জায়গায় ঠিক হবে না, বা সব জায়গায় আমরা পারবো না। কেননা পিডাব্লিউডির যে ইউনিট প্রাইস, যে লাস্ট 2023-এ পাবলিশ হয়েছে, এই ইউনিট প্রাইসের সাথে বর্তমান ইউনিট প্রাইস মিলবে না। এই জন্যই আমাদের রেট অ্যানালাইসিসটা আলাদা করে করতে হবে। বাট কিছু আইটেম আমরা পিডাব্লিউডির রেটটা ফলো করতে পারি, এই তো 15% বা 12% ইনহ্যান্স করে নিয়ে। সেটা আসলে একজন কোয়ান্টিটি সার্ভারের জন্য সঠিক ওয়ে না। এটা খুবই প্রাইমারি বাজেট করার জন্য ঠিকঠাক আছে।
15% আমি ইনহ্যান্স করে দিলাম পিডব্লিউডি রেট দিয়ে, সেটা ঠিক আছে। বাট ফর এ ডিটেল এস্টিমেট, কস্ট এস্টিমেট করার জন্য আপনাকে অবশ্যই রেট অ্যানালাইসিসটা করে ফেলতে হবে। রেট অ্যানালাইসিসের জন্য আমি একটা শিট করে ফেলছি এই রাশি ওয়াসা ওয়াটার সারফেস ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রজেক্টের জন্য, যেটা আমাদের রানিং রেট ফলো করে অ্যানালাইসিস করা। আমাকে জাস্ট 1 সেকেন্ড একটু সময় দিবেন প্লিজ। জি, হ্যালো। তো এই মার্কেট প্রাইস অ্যাট এইসিজি, এটা হুনান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ, আমি যেখানে আছি, সায়েন্স কোম্পানি। এখানে আমাদের রেট অ্যানালাইসিস করতে গেলে ফার্স্টেই আমাদের একটা শিট করে নিয়েছিলাম ম্যাটেরিয়াল প্রাইসেস, যেটার মধ্যে আমি কিছু কোড দিয়েছি। জাস্ট 1 2 3 1 থেকে আমার কন্টিনিউস চলতে থাকবে। এরপর সিরিয়াল নম্বর, ম্যাটেরিয়াল, রিভার, রিভারের ইউনিট টন। তো পার টন আমরা এত টাকা কিনতেছি, হোয়াটএভার, এটা চেক করা আপনাদের ইস্যু না, আমরা কিনতেছি। আমরা লিখে রাখছি রেট অ্যানালাইসিস করার জন্য স্যান্ড এত টাকা পার কিউবিক, স্যান্ড 2.5 এত টাকা পার কিউবিক, ব্রিক্স পিস এত টাকা পার পিস, স্টোন পার টন 5500 টাকা। আচ্ছা, এবার আমি যদি কংক্রিট C25 আইটেমে যাই, ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা অ্যানালাইসিস অফ আরসিসি ওয়ার্ক C25 মেড বাই ব্যাচিং প্ল্যান্ট। তো এখানে বেসিক্যালি আমার ম্যাটেরিয়াল আছে, মেশিনারি আছে, ম্যান পাওয়ার আছে, এই তিনটা আমাদের প্রাইস হেড। ম্যাটেরিয়ালে যখন যাব আমরা, 1 কিউবিক কংক্রিট তৈরি করার জন্য আমাদের, সরি, কনসিডারিং কোয়ান্টিটি 640 কিউবিক মিটার। তো এটা আমাদের এখানে লেখা আছে মেড বাই ব্যাচিং প্ল্যান্ট। ব্যাচিং প্ল্যান্টের ক্যাপাসিটি, অ্যাভারেজ ক্যাপাসিটি পার ডে আমাদের যে ব্যাচিং প্ল্যান্ট এস্টাবলিশ করা হয়েছে 640 কিউবিক পার ডে ম্যাক্সিমাম ক্যাপাসিটি। এটা 8 ঘন্টার জন্য। তো 8 ঘন্টায় 640 কিউবিক মিটার কংক্রিট তৈরি করতে পারে, এটা আমাদের কনসিডারেশন কোয়ান্টিটি। এই অনুযায়ী আমাদের 640 কিউবিক মিটারের জন্য আমাদের বাল্ক সিমেন্ট কতটুকু লাগতেছে, কোয়ান্টিটি যদি যাই আমি, প্রতি টনে 640 কিউবিক গুণন 0.36, প্রতি টনে 360 কেজি করে সিমেন্ট লাগতেছে। সো 640 কিউবিক মিটারে 230 টন সিমেন্ট লাগতেছে পার ডে। যদি আমি 640 কিউবিক মিটার কংক্রিট তৈরি করি, তো সিমেন্ট আমার লাগতেছে 230 টন। আর রেটটা আমি ওই যে আমি আগে বলেছিলাম, ওই যে ফার্স্ট পেজ থেকে আসছে 9990 টাকা। ও এখানে এই যে কোডটাও দেওয়া আছে, M020, 20 নম্বর সিরিয়ালে, এই যে 20, বাল্ক সিমেন্ট ওপিসি 9990। এই ফার্স্ট পেজ করে ওইগুলো লিঙ্ক করার সুবিধা হলো কি, আমি জাস্ট যদি এখানে চেঞ্জ করে দিই, এখানে যদি 10,000 করে দিই, প্রাইস আমার বেড়ে গেলো এক সময়, এস্টিমেট করলাম আজকে, বাট সাবমিট করবো হয়তো বা দেখা গেলো আমার 1 মাস পরে। তো 1 মাস পরে প্রাইসটা আমি আপডেট যদি করে নিতে পারি, 10,000 টাকা আমি আপডেট দিলাম, আমার C25 যদি আসি তখন এই 10,000 টাকা হয়ে গেছে। শুধু এই টাইমেই হয় নাই, আমার যত আইটেমে বাল্ক সিমেন্ট আছে সব আইটেমে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তো একইভাবে অন্যান্য যে ম্যাটেরিয়ালগুলো লাগবে, সেই ম্যাটেরিয়ালগুলো আমাদের এন্ট্রি দেওয়া আছে এই ম্যাটেরিয়াল হেডে। তো টোটাল ম্যাটেরিয়াল প্রাইস পড়তেছে আমার 69,57,000 টাকা। এই টোটাল আমরা এটাকে 40 দিয়ে ভাগ করে নিয়েছি। প্রতি কিউবিক মিটারের জন্য আমাদের 10,800 টাকার ম্যাটেরিয়াল প্রাইস প্রয়োজন হচ্ছে। মেশিনারির জন্য যেসব মেশিনারি আমাদের প্রয়োজন
640 কিউবিক মিটার প্রোডাকশন করতে, সেগুলো আমাদের কনসিডারেশন পড়ে 272 টাকা পার কিউবিক আসছে। ম্যান পাওয়ার একইভাবে 1580 টাকা পার কিউবিক মিটার আসছে। পার্টি এ পার্টি বি করার উদ্দেশ্য হলো কোনো ম্যাটেরিয়াল যদি আমরা সাব কন্ট্রাক্টরের কাজ দিতে চাই, কোনো ম্যাটেরিয়াল যদি পার্টি বি দেয়, তো সেক্ষেত্রে পার্টি বির জন্য আমি আলাদা করে রাখছি। পার্টি এ মানে কন্ট্রাক্টর। আমরা আমরা যদি কোনো কাজ নিজেদের মধ্যে রাখতে চাই, তো সেই আইটেম বা সেই স্কোপগুলো আমাদের মধ্যে রাখলাম। তো লাস্টে আমি দুইটা সেপারেট করে নিয়েছি। যদি পার্টি এ থাকে, এগুলো আমাদের কস্টিং আসবে, আর এটা সাব কন্ট্রাক্টরের কস্টিং। ওভারহেডটা দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, পার্টি এ পার্টি বি। প্রফিটটা শুধু পার্টি বির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এরপর প্রাইস কন্টিজেন্সি, ফিজিক্যাল কন্টিজেন্সি, এগুলো অ্যাড করে নিতে হবে ফর ফিউচার প্রাইস এসকেলেশন বা ফিজিক্যাল যদি যে ওয়েস্টেজ আছে সেগুলোর জন্য আমাদের কন্টিজেন্সি অ্যাড করে নিতে হবে। এরপরে ভ্যাট ট্যাক্স অ্যাজ ইউজুয়াল 14.5% ইন টোটাল। এরপরে গ্র্যান্ড টোটাল আমাদের যা আসছে সেটাতে 46 ভাগ দিয়ে দিলে আমাদের প্রতি কিউবিকে টোটাল কস্টিং আসতেছে 16,481 টাকা, যেটা পিডাব্লিউডিতে কম বেশি আছে। পিডাব্লিউডিতে হয়তো বেশি আছে বা কিছু কম থাকতে পারে। এই জন্যই পিডাব্লিউডি রেট অ্যানালাইসিসের উপর আমরা সবসময় ভরসা করতে পারি না, ফর হুইচ রিজন অ্যাকচুয়ালি, ফর এ বেসিক অ্যান্ড ক্লিন রেট অ্যানালাইসিসের জন্য, যেটা আমাদের খুবই প্রয়োজন কস্ট এস্টিমেশনের ক্ষেত্রে। তো একইভাবে আমার আমার বেশ অনেক কয়েকটা আইটেম, কমন আইটেম যেটা আমি করা আছে। তো এই শিটগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা হবে, বিকজ অফ এগুলো নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস আছে। তো এই একইভাবে বিভিন্ন আইটেমের রেটগুলো আমরা অ্যানালাইসিসের মাধ্যমে অথবা সরাসরি পিডাব্লিউ বা আরএসডি রেফারেন্স দিয়ে বসিয়ে দিতে পারি, দিয়ে আমরা বিওকিউ শিটটা কমপ্লিট করে ফেলবো। তো এই কাজের জন্য আমাদের আর্টওয়ার্কের জন্য আমাদের কোয়ান্টিটি মাল্টিপ্লাই উইথ রেট ইউনিট প্রাইস বা ইউনিট প্রাইস, টোটাল অ্যামাউন্ট আমরা আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার পরে একটা সাম টানলেই আমাদের এই সিভিল কাজ করতে টোটাল 1,46,00,000 টাকা খরচ হচ্ছে, এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, ইনক্লুডিং অল কাইন্ড অফ কস্ট, ওভারহেড, কন্টিজেন্সি, ভ্যাট ট্যাক্স, এভরি আইটেম। একইভাবে আমরা আর্কিটেকচার আইটেমগুলো যেগুলো আছে সেগুলো আমরা কস্টিং বের করে নিতে পারবো। ইট ডিপেন্ডস অন আমাদের অ্যানালাইসিস কতটুকু নিখুঁত হচ্ছে, সেইভাবেই আমাদের কস্ট এস্টিমেটটা নিখুঁত হবে। তো সামারিতে আসলে আমরা দেখতে পাচ্ছি সিভিলটা আমরা আইডেন্টিফাই করতে পারছি। ওই 9 মনে আছে কি, ওই যে ফার্স্ট দেখাইছিলাম 9 পেজের ড্রয়িং। তো ওই 9 পেজের ড্রয়িং থেকে আমরা সিভিল স্ট্রাকচারাল বা স্ট্রাকচারাল ওয়ার্ক আমরা মোটামুটি আইডেন্টিফাই করেছিলাম। এটা একদমই প্রিলিমিনারি বাজেট বলি আমরা, কারণ এখানে আমাদের না আছে স্ট্রাকচারাল ডিটেল ড্রয়িং, না আছে আর্কিটেকচারাল ডিটেল ড্রয়িং, না আছে ইলেকট্রিক্যাল ড্রয়িং। ইভেন ইলেকট্রিক্যাল ড্রয়িং বা ফায়ার ফাইটিং বা প্লাম্বিং ড্রয়িং একদমই নাই। বাট তারপরও আমরা এটা কনসিডারেশনে নিয়ে আসছি, বিকজ আমাদের একটা বাজেট করতে হবে স্ট্রাকচারের। আগেই বলেছিলাম এর কোয়ান্টিটি সার্ভেয়র একদিনে হওয়া যায় না, এগুলো প্রিভিয়াস প্রজেক্টের যে কস্টিং আসছে সেগুলোর সাথে অ্যালাইন করতে হয়, সেগুলোও আমাদের চিন্তাধারায় নিয়ে আসতে হয়, যে আমরা এগুলা যে আমরা এগুলা এগুলার রেফারেন্স থেকে আমরা বিভিন্ন পার্সেন্টেজ নিয়ে আসতে পারি। ইলেকট্রিক্যাল ওয়ার্কস কত পার্সেন্ট হতে পারে সিভিল অ্যান্ড আর্কিটেকচার টোটাল কস্টের, এই যে বেসিক জিনিসগুলো, এটাকে বলে জাজমেন্ট কস্টিং বা জাজমেন্ট এস্টিমেশন, হোয়াটএভার আপনারা যে কোনো কিছু বলতে পারেন। এই দুইটা আইডেন্টিফাই করার পরে আমরা আহ, যে এই দুটোর টোটাল যেটা যেটা আসলো সেটার আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনুযায়ী 9% ইলেকট্রিক্যাল ওয়ার্ক আসে। তো আমরা 9% ইলেকট্রিক্যাল ওয়ার্কই ধরেছি। ফায়ার ফাইটিং অ্যান্ড ডিটেকশনে 2% ধরেছি। প্লাম্বিং অ্যান্ড স্যানিটেশন ওয়ার্কসে 7%। এসি এয়ার কন্ডিশনিং সিস্টেম বাদে, এই কস্টগুলো এয়ার কন্ডিশনিং সিস্টেম বাদে।
আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেম টিল নাও ধরি নাই, যদি প্রয়োজন হয় আমরা সেটা পার্সেন্টেজে ধরতে পারি, বাট আপাতত আমরা ধরবো না সেটা। এই পার্সেন্টগুলো এয়ার কন্ডিশনিং সিস্টেম বাদে আমি আগে বলে রাখলাম। আচ্ছা, তাহলে আমাদের টোটাল এই বিল্ডিং এর কস্ট আসবে, যা আশা করা যায়, 3,53,00,000 টাকা। 3,53,00,000 টাকা ফর 3 স্টোরিড বিল্ডিং, 1 2 3। এখন এইটা একদমই প্রিলিমিনারি কস্টিং, আমাদের হাতে ডিটেল ডিজাইন নাই। প্রিলিমিনারি বাজেট আমাদের সাবমিট করতে হবে। এটা কেন হয়? কারণ অনেক সময় একটা ম্যাসিভ চেঞ্জ আছে প্রিলিমিনারি ডিজাইনে। হয়তোবা ডিজাইনার সাবমিট করতেছে, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো? জি জি জি, শোনা যাচ্ছে। প্রিলিমিনারি বাজেটটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট, এটা অবহেলার কিছু নাই। কারণ দেখা যাচ্ছে আমাদের ডিজাইন হইতেছে ব্রিক ওয়ালের। হ্যাঁ, আমরা প্রপোজাল দিচ্ছি ব্রিক ওয়ালের, বাট ক্লায়েন্ট এন্ড থেকে রিকোয়ারমেন্ট আসতেছে না, এখানে ব্রিক ওয়াল করা যাবে না, এখানে করতে হবে গ্লাস ওয়ার্ক। তো এটা আমার প্রিলিমিনারি স্টেজে ইঞ্জিনিয়ারিং ভ্যালু অফ ইঞ্জিনিয়ারিং করে ফেলতে হবে। তো গ্লাস ওয়ার্ক করলে আমার কত খরচ কস্টিং আসতেছে, আর ব্রিক ওয়াল করে করলে আমার কত কস্টিং আসতেছে। তো এই কারণে আমরা সব সময় কোনো ডিজাইন সাবমিশনের আগে একটা বাজেট তৈরি করি, যেটা প্রিলিমিনারি বাজেট বলি আমরা, কত কস্ট আসতে পারে এই ডিজাইন ফলো করলে। তো এই কম্পারিজনটা খুবই প্রয়োজন প্রিলিমিনারি স্টেজে, ওই ভ্যালু অফ ইঞ্জিনিয়ারিং করার জন্য। যে এত দূর চিন্তা ভাবনা হয়তো ক্লায়েন্টও করতে পারবে না। আগে আমাদের কন্ট্রাক্টরে থাকলেই আমাদের সবসময় উচিত প্রেশিয়াস নলেজ, হাই প্রেশিয়াস নলেজ এবং খুবই ভালো অ্যানালাইসিস দক্ষতা। তাছাড়া কোয়ান্টিটি সার্ভিং ইজ ভেরি টাফ টু মেনটেন। কোনো ভয় নাই, আমরা আমাদের যে কমিউনিটি, কিউএস কমিউনিটি, আমরা খুবই রেসপেক্ট করি সবাইকে। আমাদের কমিউনিটি থেকে আপনারা সবসময় হেল্প পাবেন, নো ডাউট অ্যাবাউট ইট। হোয়াট এভার, আমরা একটু সামনের দিকে আগাই। তো প্রিলিমিনারি বাজেটটা বেশ ইম্পর্ট্যান্ট। এরপরে ফাইনাল এস্টিমেট। এক্সকিউজ মি, ইন্টারাপ্ট করছি, আমি একটু একটা বিষয় জানতে চাচ্ছি যে প্রিলিমিনারি বাজেট বলতে কি আসলে ওই যে কন্ট্রাক্টর এন্ড থেকে যেটা আসলে যেটা করে আপনার ওই প্রি কন্ট্রাক্ট একটা এস্টিমেট দেয়, যেটা মানে আপনার যেটাকে ওইটা ওই জাতীয় কিছু বলছেন নাকি, মানে ওটা কি বলছে বুঝাচ্ছেন প্রি কন? আচ্ছা, আমি বলছি একটু। আহ, ধরেন আপনার কয়েকটা ক্যাটাগরিতে তো কন্ট্রাক্ট হইতে পারে। তো আমাদের কন্ট্রাক্টটা, এই প্রজেক্টের কন্ট্রাক্টটা সিলভার বুকের আন্ডারে টার্নকি প্রজেক্ট। এখানে ভ্যালু ইঞ্জিনিয়ারিং করাটা সম্পূর্ণ আমাদের রেসপন্সিবিলিটি। কোনো স্ট্রাকচারের ডিজাইন চেঞ্জ করে আমরা যদি ভ্যালু কমাই নিয়ে আসতে পারি, ইটস প্রফিটেবল ফর আস কন্ট্রাক্টর। আর যদি ইঞ্জিনিয়ারের রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সব কিছুতে হায়ার হায়ার কোয়ালিটি ম্যাটেরিয়াল এবং হায়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড ধরে ডিজাইন করতে যাই, সেক্ষেত্রে ভ্যালু ইঞ্জিনিয়ারিংটা নেগেটিভে চলে যাবে। আমরা প্রত্যেকটি স্ট্রাকচারেই নেগেটিভ থাকবো। তো আমার ক্ষেত্রে আমি যেই ড্রয়িংটা দেখাচ্ছি এবং আমার যে কথার টার্গেটটা ছিল, এই টার্গেটটা ছিল আমরা ডিজাইন সাবমিট করার আগে ভ্যালু ইঞ্জিনিয়ারিংটা করে নিই, যাতে আমাদের প্রত্যেকটা স্ট্রাকচারে কিছু না কিছু প্রফিট থেকে যায় বিডিং অ্যামাউন্ট অনুযায়ী। তো আরেকটা জিনিস আপনি যেটা বললেন, বিডিং এর আগে প্রি কন্ট্যাক্টের সময় প্রিলিমিনারি এস্টিমেট করতে হবে, সেইটার ক্ষেত্রে একই জিনিস খাটবে। আমার ড্রয়িং দিবে প্রি টেন্ডারিংয়ে, ড্রয়িং থেকে আমাদের প্রিলিমিনারি এস্টিমেট করতে হবে, কারণ ওই সময় আমাদের হাতে ডিটেল ড্রয়িং নাই। তো ওই সময়ের যে প্রিলিমিনারি এস্টিমেট
কস্ট এস্টিমেট, সেইটা আমরা যদি এই বেসিক্স ফলো করে করতে পারি, স্কোপ অফ ওয়ার্কস, দেন কোয়ান্টিটি টেক অফ, কোয়ান্টিটি টেক অফ, দেন বিওকিউ প্রিপারেশন, রেট অ্যানালিসিস প্রিপারেশন, লাস্ট অফ অল যদি কোনো এক্সট্রা কস্টিং থেকে থাকে, কোনো রিস্ক অ্যাসেসমেন্ট যেগুলো ডিজাইনে আসেনি, সেগুলো আমরা পার্সেন্ট অ্যাড করে, কন্টিজেন্সি অ্যাড করে ফাইনাল করতে পারি। তো প্রি কন্ট্রাক্ট প্রিলিমিনারি এস্টিমেটটাও আমাদের এই এস্টিমেটের সাথে মোটামুটি একই রকম, প্রসেসটা একই রকম। তো বলতে পারি আমি, আপনার কোশ্চেনের যে প্রি কন্ট্রাক্ট এস্টিমেট, সেই এস্টিমেট আর আমাদের এই এস্টিমেটটা মোটামুটি একই স্ট্র্যাটেজি ফলো করতেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া কোশ্চেন করার জন্য। আমাদের ফাইনাল ক্যাটাগরি ছিল, সরি ফাইনাল স্টেপ ছিল ফাইনালিং এস্টিমেট, summing up all cost to arrive at the final estimated cost of the project. আমরা ফাইনাল একটা কত টাকার খরচ আসতে পারে একটা প্রজেক্টে, সেটা আমরা সাম করে ফাইনাল একটা পয়েন্টে পৌঁছালাম। এখন আমাদের তো টাকা উঠাই নিয়ে আসতে হবে। আমি তো শুধুমাত্র আমার প্রজেক্টের কথা বলতেছি, সেটা বললে তো হবে না, কারণ সবাই তো আর ইপিসি বা টার্নকি প্রজেক্টে নাই। যারা যারা কোয়ান্টিটি বেসড প্রজেক্টে আছেন, হ্যাঁ, বা মেজারমেন্ট বেসড প্রজেক্টে আছেন, মেজারমেন্ট বেসড কন্ট্রাক্ট, তাদের জন্য এই জিনিসটা খুবই প্রয়োজন। আমরা ফাইনাল কস্ট করে ফেললাম, এত টাকা আসতে পারে, সরি 3,53,00,000 টাকা আসতে পারে স্ট্রাকচারে। এখন এই টাকাটা আমাদেরকে ক্লায়েন্টের কাছ থেকে উঠাই নিয়ে আসতে হবে। কিভাবে উঠাই নিয়ে আসবো? আমি প্রজেক্ট অনগোয়িং থাকা অবস্থার সিচুয়েশনের কথা বলতেছি। আমরা ইন্টারিম পেমেন্ট সার্টিফিকেট এটার মাধ্যমে উঠে নিয়ে আসতে পারবো। তোমার কাছে কয়েকটা ফরম্যাটে ইন্টারিম পেমেন্ট সার্টিফিকেট আছে, দুইটা ফরম্যাটে, একটা মেজারমেন্ট কন্ট্রাক্টের আর একটা টার্নকি কন্ট্রাক্টের। তো টার্নকি কন্ট্রাক্টের ক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্টেশন অনেক আগে থেকে ফলো করে ডকুমেন্টেশন আগে থেকে কমপ্লিট করে রাখতে হবে। আর মেজারমেন্ট কন্ট্রাক্টে আপনি অ্যাট এ সার্টেন, পার্সেন্টেজ হিসেবে, তাই তো? আর মেজারমেন্ট কন্ট্রাক্টে আপনি অ্যাট এ সার্টেন টাইম কতটুকু কাজ করেছেন ততটুকু মেজারমেন্ট শিট সাবমিট করে, আইপিসি তৈরি করে এটা সাবমিট করতে পারবেন। যারা এই লাইনে আছে তারা অনেকেই জানেন এটার ভিতরে কি আছে। আচ্ছা, টার্নকির বেসিক ইয়েটা কি, মানে নরমাল মেজারমেন্ট থেকে টার্নকির বেসিক পার্থক্যটা কি? মানে বেসড অন নির্দিষ্ট মাস অনুযায়ী, এস্টিমেশন। তাই তো? টার্নকি বেসিকটা হলো সম্পূর্ণ রিস্ক কন্ট্রাক্টরের, এক কথায় সম্পূর্ণ রিস্ক কন্ট্রাক্টরের। রিস্ক বলতে এখানে ক্লায়েন্ট বা কনসালটেন্টের কোনো রিস্ক নাই, এখানে সম্পূর্ণ রিস্ক কন্ট্রাক্টরের। এখন যদি আমি কোয়ান্টিটি সার্ভেয়রের রেসপন্সিবিলিটির কথা বলতে চাই, তাহলে মেজারমেন্ট কন্ট্রাক্টে কোয়ান্টিটি সার্ভেয়রের একটু বেশি খাটতে হয়। ট্রুলি ট্রুলি আপনার যখন আইপিসি সাবমিট করতে হবে, তখন আপনার অনেকগুলো মেজারমেন্ট শিট তৈরি করতে হয়। হ্যাঁ, এই বিওকিউ অনুযায়ী প্রত্যেকটা আইটেমের মেজারমেন্ট শিট তৈরি করে ফেলতে হয়। এই যে দেখেন কতগুলো আইটেম একটা আইপিসি পেজের মধ্যে, এটা ভবিষ্যতে বাড়বে আরো। এটা সবাই জানেন, একটা মেজারমেন্ট শিট, বেসিক একটা মেজারমেন্ট শিট, এই মেজারমেন্ট শিট তৈরি করে কনসালটেন্ট ক্লায়েন্টের সাইন সিগনেচার করার পরে আইপিসিটা অ্যাপ্রুভ হয়। আর টার্নকির ক্ষেত্রে আপনাকে ফার্স্টেই সরি আপনাকে ফার্স্টেই আচ্ছা, টানেল আইপিসি আমি না দেখি, আমার রিসেন্ট প্রজেক্ট টানেলটা শেষ করে আমি এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে জয়েন করেছি। তো আমি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেরই আইপিসি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এই মুহূর্তে অ্যামাউন্টটা শেয়ার করব না, সরি। আচ্ছা, সিভিল আইটেমে এসে দেখাই আমি। তো ফার্স্টেই আপনাদেরকে আমি একটু অ্যামাউন্ট হাইড করে দেই।
আচ্ছা, আচ্ছা, একটু ইন্টারাপ্ট করছি। আসলে এই টার্নকি প্রজেক্ট গুলোতে কি কন্ট্রাক্টর আপনার ডিজাইন বিল্ড সব কন্ট্রাক্টরের আন্ডারেই থাকে? জি ভাইয়া, জি। টার্নকি প্রজেক্টে আপনার ডিজাইন, অর্থাৎ আমরা শর্টকাটে ইপিসি বলে অনেক সময়, ইঞ্জিনিয়ারিং বা ডিজাইন। আচ্ছা, আমাদের হাতে সময় খুব কম আছে, ক্লাস টাইম শেষ হয়ে গেছে অলমোস্ট। ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন, রাইট, রাইট। ইপিসিএম আর কি। হ্যাঁ, জি। আর ওই মেজারমেন্ট বেস কন্ট্রাক্টে পিঙ্ক বুক বা রেড বুক বলতে পারেন, যেটাতে ইঞ্জিনিয়ারিং নাই, প্রকিউরমেন্ট আছে আর কনস্ট্রাকশন আছে। তো ওই প্রজেক্ট রেড বুক বা পিঙ্ক বুক ওখানে ইঞ্জিনিয়ার হচ্ছে কনসালটেন্ট, তাই তো? রাইট। ইন্ডি কনসালটেন্ট বলতে এটা রেসপন্সিবিলিটি আপনার ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্ট যদি চায়, ওনাদের ডিপার্টমেন্টে ডিজাইনার আছে, ওনাদের ডিজাইনারকে দিয়েই ডিজাইন করাইতে পারে। আদারওয়াইজ ওনারা যদি ডিজাইন অ্যাভেলেবেল না থাকে, তাইলে একটা কনসালটেন্ট ফার্ম নিয়ে করতে পারে। এইটা সম্পূর্ণ ওনাদের কস্টিং। আচ্ছা, আপনার এই কোর্সটার তো সময় কম, আমি একটু জিজ্ঞাসা করি। আপনার এখানে আহ, ইয়েটা সিভিল 3 যে কি অটোক্যাডের কি একটা আছে ওখানে, সিভিল 3D সম্ভবত, না? এটা কি আপনারা শেখাচ্ছেন এর মধ্যে? হ্যাঁ, সিভিল 3D আমাদের খুব বেশি কাজ নাই। আমার যেই এক্সপিরিয়েন্স গ্যাদার করে রাখছি আমি, এখান থেকে সিভিল 3Dটা শুধুমাত্র আমার খুবই বেশি প্রয়োজন হয়েছে আর্ট ওয়ার্ক বা স্যান্ড ফিলিং এর ক্ষেত্রে। তো এই কোয়ান্টিটি টেক অফটা আমি সিভিল 3D ছাড়া, যেগুলো কমপ্লেক্স আর্ট ওয়ার্ক, আমি আগে বলে রাখছি, কমপ্লেক্স আর্ট ওয়ার্ক বলে, কিন্তু ওই যে আমরা ওকে, আর একটা যেটা বললেন যে যেটা আপনার প্ল্যান সুইপ দিয়ে যেটা করবেন, ওখানে কি আপনার প্ল্যান সুইপ দিয়ে শুধু অটো স্ট্রাকচার আর্কিটেকচারটাই দেখাবেন, এমইপি টেমইপি এগুলা, ইলেকট্রিক্যাল প্লাম্বিং বা ডাক্টের এগুলো কোনো কিছু দেখাবেন কি? না, 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 এখানে আমি বেসিক্যালি কোয়ান্টিটি টেক অফটা দেখাবো। জাস্ট এই সিভিল আইটেমগুলোর, সিভিল আর্কিটেকচার আইটেমগুলোর, এমইপি আইটেমগুলোর আমার কাছে এখন পর্যন্ত কোনো ফাইল ডেভেলপ করা নাই টুল। কস্টেক্সও কি একই, মানে এই দুইটা দিয়েই দেখাবেন, মানে না, না, স্ট্রাকচার বা আর্কিটেকচার? কস্টেক্স আমার পারচেস করা নাই। কস্টেক্স সফটওয়্যারটা পারচেস করতে হয় এটার জন্য। আর তাহলে আপনার দুইটা শেখাচ্ছেন, ওই যে আপনার কনসেপ্ট আর সিভিল 3D, তাই তো? এক্সক্লুসিভ দুইটা ক্লাস আছে এই প্ল্যান সুইটের। জাস্ট কোয়ান্টিটি টেক অফটা কেন এটা রাখছি, এটা আমার নিজেরও খুব ভালো মনে করি আমি, মানে টাইমটা অনেক ভালো সেভ করতে পারে। ওই কোয়ান্টিটি টেক অফের সময় আহ, আসলে আপনি বোর হয়ে যাবেন এই প্রতিটা রুম মেজার করতে করতে। তো প্ল্যান সুইফটে খুব সুন্দর হবে রুমগুলো মেজার করে, আপনারা অনেক ভিডিওতেই দেখে দেখে থাকতে পারেন। হ্যাঁ, ওই যে ইয়েগুলো সিলেক্ট করে 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 করা যায়, কনসেপ্ট আমি দেখেছি। টাইম কম কনজিউম হয় আর কি। হ্যাঁ, আমি জাস্ট এক্সেলে এক্সপোর্ট করে নিয়ে এসে আমি এক্সেলে ফেলাই দিব। কারণ বেসিক্যালি প্ল্যান সুইফটে আমি যদি ফুল প্রজেক্ট করতে যাই, এটা আমার কেউ চেকও করতে পারবে না বাংলাদেশে। আর বাংলাদেশে সেভাবে এটা অ্যাভেলেবেল ইয়েও না, সবাই যে সুইটেবল একটা এনভায়রনমেন্ট পাইছে এরকমও না। আম, আমার বেসিক ফোকাস হলো যারা অন দ্য ট্র্যাকে আছে, অন দ্য ট্র্যাকে আছে, যারা এখনো কোয়ান্টিটি সার্ভিং এর এনরোলই করতে পারে নাই, তাদের জন্য আমার এই কোর্সটা। আর যারা এনরোল আছেন, আই হোপ তাদের জন্য এটা আহ, সঠিক না। কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন সবকিছুই মোটামুটি বেসিক। আর এখানে যদি আপনারা মনে করে, যদি কেউ মনে করে যে ডেট অ্যানালাইসিস আর আইপিসি প্রিপারেশনটা দেখতে চাই, আই আই প্রেফার থাকতে পারে সে। এর বাইরে আমার ম্যাক্সিমাম পাঁচ পাঁচ থেকে ছয়টা ক্লাসই আমার বেসিক কোয়ান্টিটি টেক অফ অ্যান্ড বিওকিউ প্রিপারেশনের উপরে। সাত আর আটটা আমার ডেটা অ্যানালাইসিস আর আইপিসি প্রিপারেশনের উপরে। জি, থ্যাংক ইউ। আপনার টোটাল ক্লাস হবে কয়টা? আমার টোটাল ক্লাস, লাইভ ক্লাস 8টা হবে। কয় ঘন্টা ক্লাস? আম, এটা ডিপেন্ড করতেছে। 1 আওয়ার আমরা বেসিক টাইম ধরে রাখছি, বাট 1 আওয়ার প্লাস 15 or 20 মিনিট বাড়তে পারে যদি কখনো প্রয়োজন হয়। কারণ কোশ্চেন কতটুকু আসবে ওই পাশ থেকে, আমি এই পাশ থেকে জানি না।
সুন্দর, ভালো বলেছেন। তাহলে আমাদেরকে কি, কি দেওয়া মানে স্টুডেন্টদেরকে কি, কি দেওয়া হবে এখান থেকে ম্যাটেরিয়াল হিসেবে বা আপনার কি ধরনের রিসোর্স ম্যাটেরিয়াল আমি আমার আজকে ক্লাস শেষেই করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আপনি যদি রিসোর্স ম্যাটেরিয়াল চান, রিসোর্স ম্যাটেরিয়াল ফ্রিলি আপনি নিতে পারবেন, অসুবিধা নেই। আমি আজকেই রিভিল করে দিব গ্রুপে রিসোর্স ম্যাটেরিয়াল। রিসোর্স ম্যাটেরিয়াল কোনো অসুবিধা নাই। কিবারে ক্লাস নিতে পারবেন মানে? এটা পোস্ট করা ছিল, এটা রাখছিলাম শনি সোম বুধ, শনি সোম বুধ। আচ্ছা, ওকে। আমি তাহলে মিস করে গেছি। থ্যাংক ইউ। উম, আমি শিওর না পোস্ট করেছে কিনা। উম, আচ্ছা, এটা শনি সোম বুধ বা এরকম দুই একদিন পর পর, একদিন পর পর বা 2 দিন পর পর গ্যাপ দিয়ে করা আছে, যাতে বেশি গ্যাপ না পড়ে যায়। আচ্ছা, ওটার একটা শিডিউল করে দিলে মনে হয় ভালো হয় আর ডেট আচ্ছা, ওয়াইজ। এখানে আমি একটু দেখেছিলাম প্রাইমাভেরার একটা বিষয়, এখানে সাথে কি কোনো কাজে আপনার লিঙ্কড কিনা? প্রিমাভেরার সাথে কোনো লিঙ্ক হবে না এখানে। দেখেন, এখানে আমি এই কস্ট এস্টিমেশন প্রসিডিওরটা, আইপিসি প্রিপারেশন ফাইনাল হবে আমার টার্গেট। কস্ট এস্টিমেশন প্রসিডিওরটা আমি ফার্স্ট টু লাস্ট ক্লিয়ার করব। কেউ যেন বলতে না পারে কোর্স শেষ করে যে কস্ট এস্টিমেশন আমি পারি না, সেটা যে স্ট্রাকচারই হোক। কারণ আমি তো আমি তো একটা বিল্ডিং এর স্ট্রাকচার দেখালাম। আমার বিল্ডিং এর স্ট্রাকচার, আমার যে কটা এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করতে পারছি তার মধ্যে বিল্ডিং আমি খুবই কম করছি। আমি এর চেয়ে বেশি করছি ইনফ্রাস্ট্রাকচার গুলো, একটু বেশি করে আসছি। ইনফ্রাস্ট্রাকচার বলতে কি? ব্রিজ ট্রিজ এগুলো? রাইট, ব্রিজ বলতে পারেন, ব্রিজ করতে কালভার্ট, এরপর আপনার রিসোর্স ম্যাটেরিয়াল হিসেবে কি আপনি আমাদেরকে ব্রিজ বা রোডের এগুলো কিছু দেখাবেন কিনা? শিওর শিওর আমার কাছে ওই ম্যাটেরিয়ালই বেশি আছে। আর আমি রোড ব্রিজও দিব, কিন্তু বিল্ডিংটা আসলে পুরো বাংলাদেশ ব্যাপী খুব প্রচলিত এবং সবারই প্রয়োজন। তো বিল্ডিংটা আমি প্রিফারেবল পোর্শনে রাখছি। আর সেকেন্ডলি আমি রোড ব্রিজ নিয়ে আমার কাছে অনেক ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়াল নিয়ে কোনো ডাউট নাই। আমি জাস্ট চাচ্ছি আমাদের কমিউনিটিটা ঠিকঠাক থাকুক। আপনারা যে কোনো সমস্যা সবাই মিলে আলোচনা করে সলভ করতে পারবো আমরা। থ্যাংক ইউ। আমার কোনো কোশ্চেন নেই, সময় একদম শর্ট। আপনি যদি কোনো লাস্ট কিছু বলেন মানে বন্ধ হয়ে যাবে এখন। আমি অনেক কোশ্চেন করে 2 মিনিট আছে। তো আমার কোর্সের মূল টার্গেটই এটা, কস্ট নিয়ে কারো আচ্ছা, আপনাদের কাইন্ডলি একটু শুনবেন। আচ্ছা, ওই যে রেট অ্যানালাইসিস নিয়ে কি আপনাদের কি আলাদা কোনো কোর্স করার কোনো চিন্তা ভাবনা আছে? রেট অ্যানালাইসিস নিয়ে আসলে বিস্তারিত ক্লাস করার আহ, কোনো প্রয়োজন মনে করছি না আমি বিস্তারিত। আমার আচ্ছা, এখানে আচ্ছা, আচ্ছা। একটা ফুল ক্লাস রেট অ্যানালাইসিস নিয়ে করানো হবে, যেটার আমি বেসিক একটা শিট দিয়ে দিব, খুবই সহজ একটা শিট। আমি একটু আগেই দেখালাম আপনাদেরকে অ্যানালাইসিস, আপনি ছিলেন কিনা আমি বলতে পারতেছি না। হ্যাঁ, ছিলাম, দেখেছি। আচ্ছা, ওইটা আমি একদম বিস্তারিত আলোচনা করব, যেটা আমি বর্তমানে ফলো করতেছি এই প্রজেক্টে, আমার রানিং প্রজেক্ট। আসলে একটা বুঝাইলেই যদি ওকে। আরসিসি কংক্রিটিংটা বুঝাইতে পারি, 1 কিউবিক মিটার কংক্রিট করতে কতটা খরচ হইতেছে, আশা করি সব আইটেম পারবেন। হ্যাঁ, এটা ঠিক আছে। যদি কোনো আইটেম না পারেন, জাস্ট মেসেজ করেন কমিউনিটিতে, ফিউচারে আমরা হেল্প করব। আমি নিজেও কমিউনিটিটা রাখতে হবে। বন্ধ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমাদের বন্ধ হয়ে যাচ্ছে টাইমটা, ক্লাসটা। আর আই হোপ যারা ধন্যবাদ আপনাকে। জয়েন করতে ইচ্ছুক তারা সিপি হেল্পলাইনে যোগাযোগ করে জয়েন করতে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাইকে।